নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার দিন সকাল থেকে চর্চা শুরু হয়েছিল যে বাংলায় বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন। তো হঠাৎ করেই হচ্ছে সমাজ মাধ্যমে দেখলাম যে বলা হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রী হতে পারেন, এই বলে অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলির নাম ছড়িয়ে পড়ে। তো বিজেপি লোকজনের সঙ্গে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে একেবারেই সেটা ঠিক না। কারণ শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নামই প্রস্তাব করতে চলেছেন অমিত শাহ। তো আমি এইটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব, কেন বঙ্গ বিজেপিতে শুভেন্দুই হচ্ছে যোগ্যতম ব্যক্তি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, এবং হচ্ছে পাশাপাশি যে শুভেন্দুর কাছে বড় চ্যালেঞ্জ যদি তিনি মুখ্যমন্ত্রী হন, যে যে প্রতিশ্রুতিগুলো বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলো রক্ষা করতে গেলে কি সমস্যা আসতে পারে। তো আজকের এপিসোড শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি একটু খুশি হব, মানে ভিডিও করতে উৎসাহিত পাবো। আবার সঙ্গে বেল আইকনটি যে প্রেস করবেন এবং অল অপশন বাটনটি চাপবেন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যান। আর বন্ধু বান্ধবদের কাছে বলবে যে ভিডিও ভালো লাগলে তাদের পরিচিতদের কাছে শেয়ার করার জন্য দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল। তো আসছি যে ওই বুধবার থেকে একটা সকাল থেকে রব কিংবা বৃহস্পতিবার সকালে বলুন এরকম সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তা মুখ্যমন্ত্রী হবে নাকি মহিলা মুখ, তা এসব আমি শুনে বুঝলাম যে এগুলো ঠিক নয়। তারপরে যেটা বিজেপির লোকজনের সঙ্গে যোগাযোগ করার পরে জানতে পারলাম যে শ্রমিক ভট্টাচার্যরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, এবং শুক্রবার দিন মানে আগামীকাল শুক্রবার দিন দুপুরে অমিত শাহ আসছেন কলকাতাতে। তিনি নিউটাউনের একটি হোটেলে থাকবেন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। সেখানে তার দফায় দফায় মিটিং চলবে। একটা হচ্ছে ক্যাবিনেট, মানে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা বিধায়কদের, যে নবনির্বাচিত বিধায়কদের মিটিংয়ে, যেখানে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হতে হয় বিধায়ক দলের প্রতিনিধি হিসাবে, মানে পরিষদীয় দলের নেতা হিসাবে, যেটা রাজ্যপালের কাছে যায় যে ইনি হচ্ছেন, আমরা লিডার নির্বাচিত করেছি, মুখ্যমন্ত্রী ইনি হবে, এবং সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী কারা কারা শপথ নেবেন সেটা হচ্ছে রাজ্যপালের কাছে যাবে। কারণ শনিবার দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে বেলা 12টা নাগাদ বিজেপির এই মন্ত্রিসভা শপথ নেওয়ার কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর উপস্থিতিতে। তো অমিত শাহ আগামীকাল দুপুর 1টার সময় আসলে তারপরে হচ্ছে 2টো থেকে মিটিংটা শুরু হবে। তো যেটা জানা যাচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছি যে শুভেন্দু অধিকারী এই মোমেন্টে বিজেপির যারা নির্বাচিত যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি, এই কারণে যে রাজনৈতিক অভিজ্ঞতা প্লাস হচ্ছে তিনি 2006 সাল থেকে বিধায়ক এবং তারপরে দুবার এমপি হয়েছিলেন, এবং 16 থেকে টানা যে তিনি বিধায়ক রয়েছেন নন্দীগ্রামে। তো পরিষদীয় রাজনীতি এবং 16 থেকে 21-এ তিনি হচ্ছে তিনটে দপ্তর সামলেছেন, পরিবহন দপ্তর, সেচ দপ্তর এবং হচ্ছে পরিবেশ দপ্তর, এবং হচ্ছে পরিষদীয় কাজকর্মে এখন যারা বিজেপির নেতারা রয়েছে, মানে যারা জিতেছেন, দিলীপ ঘোষ বলুন বা স্বপন দাশগুপ্ত, কি তাপস রায়, নিশীথ প্রামাণিক, দুধ কুমার মণ্ডল, যাদের নামগুলো রয়েছে তাদের তুলনায় হচ্ছে তিনি অনেকটাই অভিজ্ঞ। সেক্ষেত্রে বিজেপির নেতৃত্ব যেটা মনে করছেন যে অমিত শাহ এসে শুধু আনুষ্ঠানিক শিলমোহরটা দেবেন, তার নামটা নির্বাচিত বিধায়কদের মিটিংয়ে। তো এর সঙ্গে যেটা আরেকটু শোনা যাচ্ছে যে একজন ডেপুটি মানে চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রী করার নাম আছে, মানে বিজেপির তরফে চিন্তা ভাবনা চলছে। সেটা যদি দিল্লির নেতৃত্ব স্থির করেন সেক্ষেত্রে উত্তরবঙ্গের হচ্ছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং হচ্ছে রথিন বসুর নামগুলো ভাসছে, যদি এদের মধ্যে থেকে কাউকে করা হয়। উত্তরবঙ্গ থেকে একজন ডেপুটি চিফ মিনিস্টার করার কথা রয়েছে বিজেপির। উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছে, তো এইটা রয়েছে। এছাড়া হচ্ছে দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, তাপস রায়, সজল ঘোষ, নিশীথ প্রামাণিক, দুধ কুমার মণ্ডল, দীপক বর্মন, এদের নাম রয়েছে মন্ত্রিসভার রয়েছে, আমাদের সিনিয়র মিনিস্টার হিসাবে, ক্যাবিনেট মিনিস্টার হিসাবে থাকবেন। তাপস রায়কে শোনা গিয়েছে যে স্পিকার হওয়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তাপস রায় স্পিকার হতে রাজি হননি, যেহেতু তাপস রায় প্রায় 5বারের হচ্ছে বিধায়ক, কংগ্রেস এবং তৃণমূল থেকে হয়েছেন। তো এই আলোচনার মধ্যে যেটা আমি যেটা করেছি সেকেন্ড পার্টটা, যেটা যে কেন শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী, তার কাছে বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে ইতিমধ্যেই হচ্ছে আপনারা জানেন যে অমিত শাহ যখন নির্বাচনী পরিবর্তন যাত্রার সূচনা করতে এসছিলেন, বা যখন তিনি সংকল্পপত্র প্রকাশ করেন, তখন অমিত শাহ বলেছিলেন যে 45 দিনের মধ্যে হচ্ছে
সপ্তম পে কমিশন ডিক্লেয়ার করবেন এবং হচ্ছে যারা ডিএ আছে ডিএ কর্মচারীরা ডিএ পেয়ে যাবেন এবং পেনশনভোগীরাও ডিএ পেয়ে যাবেন। তো অমিত শাহ কি বলেছিলেন সংকল্পপত্র প্রকাশের সময় আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন অমিত শাহর বক্তব্য। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। আপনারা শুনলেন যে সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে এবং হচ্ছে মানে আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা এবং হচ্ছে বকেয়া ডিএ যেটা রয়েছে এবং যে পেনশনভোগীরাও সেটা পাবেন। তো যেটা রাজ্য সরকারের আধিকারিকরা যেটা বলেছেন যে এখন যেটা দিতে গেলে প্রায় হচ্ছে 30,000-32,000 কোটি টাকা খরচা আছে এই বকেয়া ডিএটা যেটা রয়েছে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারও হয়ে রয়েছে ইতিমধ্যে, যে অন্তত 25% প্রথমে দিয়ে দেওয়া, বাকিটা। এবং 7th পে কমিশন হলে আপনারা জানেন যে এই স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হবে এবং সেটা যদি 7th পে কমিশন যদি চালু হয়ে যায় এবং সেটাকে যদি ইমপ্লিমেন্টেশন করে তাহলে হচ্ছে সেখানে একটা বড় একটা আর্থিক ধাক্কা আসবে রাজ্য সরকারের উপরে। এখন এই খরচাটা যেটা মানে এটা বিরাট টাকার একটা অ্যামাউন্ট, যেটা 7th পে কমিশনে বৃদ্ধি হতে পারে খরচাটা সরকারি কর্মচারীদের বেতনে, এবং হচ্ছে এই বকেয়া ডিএ যদি দেওয়া হয়, বকেয়া ডিএতে দিলেও একটা বড় টাকা খরচা রয়েছে। তো সেইটা নিয়েই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। প্লাস হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যেটা 3,000 টাকা করে দেওয়ার কথা 1 জুন থেকে, সেই অন্নপূর্ণা ভান্ডার স্কিমটা চালু করলে সেখানে হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকাতেই হচ্ছে রাজ্য সরকারের প্রায় 42,000 কোটি টাকা খরচ, এবং অন্নপূর্ণা ভান্ডার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খরচ প্রায় 84,000 কোটি টাকা, মানে আরো 42,000 কোটি টাকা এক্সট্রা ধাক্কা পড়বে। এবং হচ্ছে যেটা বেকার ভাতাদের 3,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, যেটা বর্তমানে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা দেওয়া হয়, তাতে এই প্রকল্প খরচ গত বাজেটে ফেব্রুয়ারি মাসে 5,000 টাকা ধরা হয়েছিল। কিন্তু বিজেপির প্রাক্তন বিধায়ক এখন নীতি আয়োগের হচ্ছে ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী বলেছিলেন যে তিনি আনন্দবাজারের সম্পাদকীয়তে লিখেছেন যে এই প্রজেক্টটা যদি কমপ্লিট করা হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 14,000 কোটি টাকা খরচা হয়ে যাবে, কারণ প্রায় 80 লাখের মতো নাম নথিবদ্ধ হয়েছে। তো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে 14,000-এর জায়গায় 28,000 কোটি টাকা বাড়তি খরচা হয়ে যাবে এবং সেটা প্রায় রাজ্য সরকারের উপর 70,000 কোটি টাকা বাড়তি চাপবে বর্তমান যা খরচা আছে। প্লাস হচ্ছে সপ্তম বেতন কমিশন এবং বকেয়া ডিএ, সেটা মিলালে একটা মানে 1 লক্ষ কোটি পেরিয়ে মানে একটা বিরাট 1.25 লক্ষ কোটি টাকার কাছে চলে যাবে। তো এই 1.25 লক্ষ কোটি টাকা প্লাস হচ্ছে বার্ধক্য ভাতা বাড়ানোর কথা বলেছে 3,000 টাকা, এটা তো একটা বড় খরচা চাপবে। যে চাকরির জন্য পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকা করে, গর্ভবতী মহিলাদের হচ্ছে 21,000 টাকা করে, 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি, এইগুলো মেলালে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বাড়তি চাপবে রাজ্য সরকারের ঘাড়ে। এইটার কারণে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা চিন্তিত। শ্রমিক ভট্টাচার্য বুধবার দিন সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমরা হচ্ছে কি বলে আর্থিক উপদেষ্টাদের সঙ্গে কথাবার্তা বলছি যে কিভাবে প্রতিশ্রুতিও রক্ষা করা যায়, আবার একটা বাজেটে সাম্য আনা যায় বা আর্থিক সংস্থান কি করে বাড়ানো যায়। তো এইরকম একটা চিন্তার মধ্যে তারা রয়েছেন, কারণ ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি তাদের রক্ষা করতে হবে, নিশ্চিতভাবে বিজেপি রক্ষা করবে, মানুষও আশা করেছে, সেই জন্য হয়তো ঢেলে ভোট দিয়েছেন তাদেরকে। তো এখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়েছিলেন বুধবার দিন। নন্দীগ্রামে তিনি বলেছেন যে এমন সুশাসন দেওয়া হবে 100 বছর রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে। তিনি তার যারা সমর্থকদের কাছে তিনি বক্তৃতার সময় বলেছেন এবং বলেছেন যে আমি 2টো কেন্দ্রে জিতেছি, 10 দিনের মধ্যে আমাকে সিদ্ধান্ত নিয়ে একটা কেন্দ্র থেকে ছেড়ে দিতে হবে, কারণ 2টো কেন্দ্র তো বিধায়ক থাকতে পারবেন না। সেখানে যা হিন্ট পাওয়া যাচ্ছে তাতে হয়তো তিনি নন্দীগ্রাম আসনটা ছেড়ে দিতে পারেন। কিন্তু তিনি বলেছেন যে যেখানেই আমি ছাড়ি না কেন তার সঙ্গে আমার একটা গভীর যোগাযোগ থাকবে, কারণ তিনি এও বলেছেন যে তিনি যখন লোকসভার এমপি ছিলেন তখনও নন্দীগ্রামে ফিরোজা বিবি বিধায়ক ছিলেন, কিন্তু তিনি সেটা এই কেন্দ্রটা দেখাশোনা করতেন, এই বিধানসভার কি কাজকর্ম হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে সেটা দেখাশোনা করতেন। তো বিজেপি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে সাধারণত আমাদের যে
রীতিটা, মানে আমাদের বাংলার যেসব মুখ্যমন্ত্রী রয়েছেন তারা সবাই কলকাতায় বসবাস করেছেন, জেলা থেকে এসে কেউ মুখ্যমন্ত্রিত্ব করেনি। সেটা জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য বা আগে সিদ্ধার্থ শঙ্কর রায় সবাই কলকাতার বাসিন্দা ছিলেন। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাসিন্দা। তো সেক্ষেত্রে হচ্ছে শুভেন্দু অধিকারী হয়তো চাইছেন যে ভবানীপুরেই তিনি থাকতে, কারণ এর আগে শিশির অধিকারীও বলেছেন যে শুভেন্দু জিতলে মুখ্যমন্ত্রী হলে বা ভবানীপুর থেকে জিতলে তিনি ভবানীপুরেরই বাসিন্দা হবেন। সেক্ষেত্রে তো শুভেন্দু অধিকারীর লক্ষ্য থাকবে ভবানীপুরে আসনটা ধরে রেখে সেখানেই বসবাস করা এবং কলকাতাতে থাকা, এবং নন্দীগ্রামে যেই জিতুক না কেন তাদের দলে যদি কেউ পরবর্তীকালে যেতে উপনির্বাচনে, সেক্ষেত্রে নন্দীগ্রামে তিনি দেখভাল করবেন। তো এরকম একটা অবস্থা রয়েছে। তো অনেকেই বলছেন যে চ্যালেঞ্জ বড়, কারণ হচ্ছে আর্থিক অবস্থা যা রাজ্য সরকারের এখন বর্তমানে, এবং তারপরে বিজেপি যেভাবে এবার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গেলে একটা বিরাট আর্থিক চাপ আসবে। এখন সেটা কিভাবে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা সামলাবেন, বা নতুন যিনি অর্থমন্ত্রী আসবেন তিনি কিভাবে সামলাবেন, সেটাই বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কিভাবে বিজেপি নেতৃত্ব বা শুভেন্দু অধিকারীরা রক্ষা করতে পারেন সেটাই এখন দেখার। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।